পাকিস্তানে ভারত সমর্থিত ৪১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার ৩০ জানুয়ারি এক বিবৃতিতে আইএসপিআর জানায়, নিহত সন্ত্রাসীরা ভারত মদতপুষ্ট বলে দাবি করা সংগঠন ফিতনা আল খারিজ ও ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত ছিল। ২৯ জানুয়ারি বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। আইএসপিআর জানায়, হরনাই জেলার উপকণ্ঠে ফিতনা আল খারিজের উপস্থিতির তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। অভিযানের সময় সেনাবাহিনী সন্ত্রাসীদের আস্তানায় কার্যকরভাবে আঘাত হানে। তীব্র গোলাগুলির পর ৩০ জন ভারত সমর্থিত খারিজ নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করে সেখানেই ধ্বংস করা হয়েছে। আরেকটি গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালিত হয় পাঞ্জগুড় জেলায়। সেখানে একটি সন্ত্রাস আস্তানা ধ্বংস করা হয় এবং ফিতনা আল হিন্দুস্তানের ১১ জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি ২০২৫ সালের ১৫ ডিসেম্বর পাঞ্জগুড়ে সংঘটিত এক ব্যাংক ডাকাতির লুটের টাকাও নিহত সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে তারা দাবি করেন। তারা অতীতে একাধিক সন্ত্রাস কার্যকর্মে জড়িত ছিল বলে দাবি করা হয়। আইএসপিআর আরও জানায়, এলাকায় অন্য কোনো ভারত সমর্থিত সন্ত্রাসী আছে কিনা তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অভিযান চলমান রয়েছে। বিবৃতিতে বলা হয়, আজম-এ ইস্তেহাকাম ভিশনের আওতায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ধারাবাহিক সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চলবে, যাতে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করা যায়। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সীমান্তপার সন্ত্রাস হামলার ঘটনা বেড়েছে বলে জানানো হয়। আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশ এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৫ সালে দেশজুড়ে মোট ৭৫,১৭৫টি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে কেপিতে ১৪,৬৫৮টি, বেলুচিস্তানে ৫৮,৭৭৮টি এবং দেশের অন্যান্য অংশে ১,৭৩৯টি অভিযান চালানো হয়। তিনি আরও জানান, গত বছর সারা দেশে মোট ৫,৩৯৭টি সন্ত্রাসী ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেপিতে ৩,৮৮১টি, বেলুচিস্তানে ১,৫৫৭টি এবং অন্যান্য এলাকায় ২৯টি ঘটনা ঘটে। সন্ত্রাসবিরোধী অভিযানে গত বছরে মোট ২,৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানান তিনি। চৌধুরীর দাবি, দেশের ১০টি বড় সন্ত্রাস হামলার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও নরম লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে এবং এসব হামলায় আফগান সন্ত্রাসীরা জড়িত ছিল বলে তিনি দাবি করেন। এদিকে গাজায় একের পর এক কবরস্থান ধ্বংস এবং ফিলিস্তিনিদের মৃতদেহের অবমাননা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ইসরায়েলি বাহিনীর এ কার্যক্রম অব্যাহত আছে। সম্প্রতি উত্তর গাজার একটি ফিলিস্তিনি কবরস্থান থেকে রন গিভিলি নামক একজন ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনাকে অসাধারণ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি টেলিভিশনগুলোতে দেখা গেছে, সেই কবরস্থানের ওপর দাঁড়িয়ে ইসরায়েলি সেনারা হিব্রু গান গেয়ে উল্লাস করছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এই অভিযানকে ইসরায়েলের জন্য জাতীয় নিরাময়ের মুহূর্ত হিসেবে প্রচার করলেও গাজার মাটিতে এই অপারেশন ফিলিস্তিনি পরিবারগুলোর জন্য বয়ে এনেছে অবর্ণনীয় যন্ত্রণা ও আতঙ্ক। এই তথাকথিত উদ্ধার অভিযানের সময় ইসরায়েলি বাহিনী গাজার কবরস্থানের কাছে ৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং শত শত ফিলিস্তিনি কবরস্থান বুলডোজার দিয়ে তছনছ করেছে। এর ফলে অনেক পরিবারকে তাদের প্রিয়জনদের ছিন্ন বিচ্ছিন্ন দেহাবশেষ নতুন করে খুঁজে বের করে পুনরায় দাফন করতে হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কবরস্থান রক্ষা এবং মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শন একটি বাধ্যতামূলক বিষয় হলেও গাজায় ইসরায়েলের এই কার্যক্রমকে জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন এবং একটি যুদ্ধাপরাধ হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনিদের জন্য এটি কেবল একটি মাসুরিক অভিযান নয়, বরং একটি সুপরিকল্পিত সম্মিলিত শাস্তি, যার মূল উদ্দেশ্য হল মৃত্যুতেও ফিলিস্তিনিদের মর্যাদা কেড়ে নেওয়া।
ইসরায়েলি পক্ষ থেকে প্রায়ই দাবি করা হয় যে হামাস সামরিক উদ্দেশ্যে কবরস্থান ব্যবহার করছে, তবে সিএনএনের প্রতিবেদন এবং স্যাটেলাইট ইমেজ বলছে ভিন্ন কথা। 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত গাজায় অন্তত 16টি ফিলিস্তিনি কবরস্থান ধ্বংস করার প্রমাণ পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে পুরো কবরস্থান গুড়িয়ে দিয়ে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী তাদের সামরিক অবস্থান তৈরি করেছে। শুধু গাজা নয়, অধিকৃত ওয়েস্ট ব্যাংকেও ফিলিস্তিনির মুসলমান ও খ্রিস্টানদের কবরস্থানে নিয়মিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে, যা প্রমাণ করে যে এটি কেবল মাসুরিক প্রয়োজনীয়তা নয়, বরং একটি পদ্ধতিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ। মৃতদেহের ওপর ইসরায়েলের এই নিষ্ঠুরতা আরও ভয়াবহ রূপ নেয় যখন গত বছর গাজায় শত শত ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠানো হয়। এসব মরদেহের অনেকগুলোতে নির্যাতনের স্পষ্ট চিহ্ন ছিল এবং কিছু দেহ এতটাই বিকৃত ছিল যে তাদেরকে শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছিল। বর্তমানে 1967 সালের যুদ্ধের পর থেকে অনেক ফিলিস্তিনির মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে, যা তারা দর কষাকষির মাধ্যম হিসেবে ব্যবহার করছে। 2019 সালে ইসরায়েলি সুপ্রিম কোর্ট রাষ্ট্রীয়ভাবে এই মরদেহ আটক রাখার বৈধতাও দিয়েছে। ফিলিস্তিনি লেখক ও গবেষক আমাল আবু সাইফ এই পরিস্থিতির ট্র্যাজেডি তুলে ধরে বলেন যে মৃত ফিলিস্তিনিদের প্রতি এই অমানবিক আচরণের খবর বিশ্ব মিডিয়ায় খুব সামান্যই জায়গা পায়। যেখানে ইসরায়েলি বন্দীদের দাফনের প্রতিটি মুহূর্ত বিশ্বজুড়ে আবেগমোহভাবে প্রচার করা হয়, সেখানে ফিলিস্তিনিদের বিধ্বস্ত কবর এবং ছড়িয়ে থাকা হাড়গোড় নিয়ে বিশ্বের নীরবতা অত্যন্ত বেদনাদায়ক। আন্তর্জাতিক আইনে সুরক্ষিত এই পবিত্র স্থানগুলির অবমাননা, ফিলিস্তিনিদের স্মৃতি মুছে ফেলা এবং শোকাতুর পরিবারগুলোকে চূড়ান্তভাবে অপমান করার একটি কৌশল হিসেবে দাঁড়িয়েছে। অপরদিকে উপসাগরীয় অঞ্চলে আমেরিকান সামরিক উপস্থিতি জোরদারের মধ্যেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক হামলা এড়াতে ইরানকে অবশ্যই দুটি শর্ত মানতে হবে। তিনি স্পষ্ট জানান, প্রথমত ইরানের কোনো পারমাণবিক পরিকল্পনা থাকবে না এবং দ্বিতীয়ত ইরানকে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। বৃহস্পতিবার লোকাল টাইমে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, প্রথমত কোনো পারমাণবিক পরিকল্পনা নয়, দ্বিতীয়ত বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। তারা হাজার হাজার মানুষকে হত্যা করছে। তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের অনেক বড় ও অত্যন্ত শক্তিশালী জাহাজ ইরানের দিকে এগোচ্ছে। আমরা যদি এগুলো ব্যবহার না করেই পরিস্থিতি সামাল দিতে পারি, তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে। গত কয়েক সপ্তাহ ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি চুক্তিতে পৌঁছতে ইরানের ওপর চাপ বাড়িয়ে আসছে ওয়াশিংটন। সেই প্রেক্ষাপটেই ট্রাম্পের এই মন্তব্য। এইদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো গ্রাসাঘাতের প্রতিবাদে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক এবং শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে পারবে। তার ভাষায়, বাহিনী ট্রিগারে আঙুল রেখে অপেক্ষায় রয়েছে। শুক্রবার আরাকচি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান, সেখানে মার্কিন সামরিক হামলার পথসম্ভাব্য হুমকি এড়ানো এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবার কথা। এরপরই তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা হ্রাস করতে আঙ্কারা আগ্রহী বলে জানান। ট্রাম্প এসব মন্তব্য করেন তার স্ত্রী মেলানিকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের প্রিমিয়ারে। এর আগে এই সপ্তাহে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, আশা করি ইরান শীঘ্রই আলোচনার টেবিলে আসবে এবং একটি ন্যায্য এবং সামঞ্জস্যপূর্ণ চুক্তিতে পৌঁছবে, যেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। একই পোস্টে তিনি সতর্ক করেন, একটা বিশাল নৌভেরো ইরানের দিকে এগোচ্ছে, যা প্রয়োজনে দ্রুত এবং কঠোরভাবে অভিযান চালাতে সক্ষম। এর জবাবে আরাকচি জানিয়েছিলেন, ইরান সবসময় পারস্পরিক লাভজনক এবং ন্যায্য একটি পারমাণবিক চুক্তিকে স্বাগত জানিয়েছে, যেটা হবে সমমর্যাদার ভিত্তিতে, ভয় ভীতি ও হুমকি মুক্ত। তিনি বলেন, এমন চুক্তি শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে ইরানের অধিকার নিশ্চিত করবে এবং পারমাণবিক অস্ত্র না থাকার নিশ্চয়তা দেবে। তার দাবি, পারমাণবিক অস্ত্র আমাদের নিরাপত্তা স্ট্র্যাটেজির অংশ নয় এবং আমরা কখনোই তা অর্জন করার চেষ্টা করিনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবদি জানিয়েছেন, কিছু বার্তা আদান প্রদান হলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা চলছে না। এই বছরের শুরুতে ট্রাম্প বলেছিলেন, কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে।
গত বছরের ডিসেম্বরের শেষের দিকে ইরানি মুদ্রার বড় ধরনের পতনের পর দেশে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত ধর্মীয় নেতৃত্বের বৈধতা নিয়ে সংকটে রূপ নেয়। তেহরানের বাসিন্দারা বিবিসিতে জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর এবারের দমনপীড়ন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি কঠোর। যদিও ট্রাম্প পরে দাবি করেন তিনি নির্ভরযোগ্য সূত্রে জেনেছেন যে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড একার্য বন্ধ হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হারানা জানিয়েছে, অস্থিরতা শুরুর পর থেকে এখনও পর্যন্ত ৬,৪৭৯ জনের মৃত্যুর তথ্য তারা নিশ্চিত করেছে। এর মধ্যে ৬,০৯২ জন বিক্ষোভকারী, ১১৮ জন শিশু এবং ২১৪ জন সরকারি সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন। সংস্থাটি আরও ১৭,০০০ মৃত্যুর খবর তদন্ত করছে। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষের দাবি, এখনও পর্যন্ত ৩,১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই সেনাবাহিনীর সদস্য বা দাঙ্গাকারীদের হামলায় নিহত পথচারী। এই পরিস্থিতির মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামী রিভলিউশনারি গার্ডসকে তাদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং ইরানের ৬টি প্রতিষ্ঠান ও ১৫ জন ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবং সবশেষে থাকছে, আগামী এক সপ্তাহ ইউক্রেনে কোনো হামলা রুশ বাহিনী চালাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, ইউক্রেনে আগামী এক সপ্তাহ কোনো হামলা চালাবে না রুশ বাহিনী, কারণ সেখানে মারাত্মক শীত পড়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করে কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধের জন্য তাকে আহ্বান জানিয়েছিলাম এবং তিনি তাতে রাজি হয়েছেন। আমাদের আলোচনা ছিল খুবই চমৎকার। আগের দিন বুধবার ইউক্রেনের জনৈক এমপি অ্যালেক্সেই গোঞ্চারেঙ্কো সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন, ইউক্রেনের বিদ্যুৎ খাতে হামলা বন্ধের ব্যাপারে কিয়েভ ও মস্কোর মধ্যে সমঝোতা হয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের কয়েক ঘণ্টা আগে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভের সঙ্গে যোগাযোগ করেছিলেন সাংবাদিকরা, তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রসঙ্গত, ইউক্রেনে এখন তীব্র ঠান্ডা চলছে। বর্তমানে দেশটির বিভিন্ন এলাকায় গড় তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সামনের রোববার থেকে এই তাপমাত্রা আরও কমে -13 ডিগ্রিতে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউক্রেনের আবহাওয়া দপ্তর। ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২-এর ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে শুরু হওয়া সেই অভিযান এখনও চলছে। অভিযানে ইউক্রেনের সেনাবাহিনী ও সামরিক স্থাপনার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকেও লক্ষ্য করে হামলা করছে রুশ সেনারা। সর্বশেষ গত ২৬ জানুয়ারি রাতভর রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ইউক্রেনের ১,৩৩০টি অ্যাপার্টমেন্ট ভবন সহ ১২ লক্ষাধিক বাড়িঘর। বৃহস্পতিবার ইউক্রেনের বিদ্যুৎ মন্ত্রী ডেনিস শ্মিগাল জানিয়েছেন, সরকার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার জন্য নিরলসভাবে কাজ করছে, তবে এখনও ১০ লক্ষেরও বেশি বাড়িঘর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে।